সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কপির আমন্ত্রণীয়। আমার সাথে এ পর্বে অতিথি হিসেবে আছেন কথাসাহিত্যিক সাব্বির জাদিদ। সাব্বির, আপনার নতুন বই একটি গোলাপের জন্য আমার হাতে, আপনি এটাকে বলছেন লাল জুলাইয়ের গল্প। এই বইটার পরিকল্পনা নিয়ে যদি আমাদেরকে বলেন। এই বইটার আসলে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। যখন জুলাই মাস শেষ হলো, অর্থাৎ আগস্টের 5 তারিখের পরে যখন সরকারের পতন হলো, তখন শব্দঘর পত্রিকার সম্পাদক মোহিত কামাল স্যার উনি একদিন আমাকে বললেন যে আমরা শব্দঘরকে কেন্দ্র করে একটি বিশেষ সংখ্যা করতে চাই, জুলাইকে কেন্দ্র করে। তো আপনার একটা গল্প লাগবে জুলাই কেন্দ্রিক। তো উনি যখন এটা বললেন তখন আমি একটা গল্প লিখলাম। তো এই গল্পটা লেখার পরে আমার মধ্যে একটা স্পৃহা তৈরি হলো, বা একটা ভেতর থেকে একটা আগ্রহ জন্মালো যে এই ধরনের গল্প তো আমি আরও লিখতে পারি। কারণ আমরা যে সময়টাকে পার করে আসলাম, যে গণ অভ্যুত্থান বলেন অথবা বিপ্লব বলেন, তো এর মধ্যে এমন এমন গল্প, এমন এমন ঘটনা ঘটেছে, গল্প যেগুলো আমার কাছে মনে হয়েছে রূপকথার চাইতেও অনেক বেশি। তো তখন আমার মনে হলো এই সমস্ত টুকরো টুকরো বিষয়গুলো নিয়ে, যেগুলো আমার অনুভূতিকে তীব্রভাবে উত্তেজিত করেছে বা উস্কে দিয়েছে, এরকম বিষয় নিয়ে আমি লাগাতার গল্প লেখা শুরু করলাম। এবং আমার প্রত্যেকটা গল্পই, এই বইয়ে যতগুলো গল্প আছে সবগুলোই বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হয়েছে এবং শব্দঘরে ছাপা হয়েছে। তো পত্রিকাগুলো আগ্রহ করে ছাপতে লাগলো এবং অনেকে আমার কাছে চাইতে লাগলো, যার ফলে আমি গল্পগুলো লিখতে পেরেছি। মোট 10টা গল্প আছে। তো যখন 10টা গল্প হয়ে গেল, তখন তো বই করতে ঠেকাইকে ফেব্রুয়ারি চলে আসলো, আমি প্রকাশককে পাণ্ডুলিপি জমা দিয়ে দিলাম, বই হয়ে গেল। এই গল্পগুলোর সবগুলোর প্লটে কি আসলে জুলাই অভ্যুত্থান? জি, সবগুলো জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে। মানে আপনি কি আমাদের দর্শকদের জন্য বা যারা আপনার এই বইটা পড়বে তাদের জন্য কোনো নকতা দিবেন যে এই গল্পগুলোর প্রেক্ষাপট, এখানে কিসের গল্প আছে? 10টা গল্প যদি 10 লাইনে অন্তত বলে। বিপ্লব বা আন্দোলন তো শুধু রাজপথেই হয় না। আমরা তো খোলা চোখে দেখি যে রাজপথে আন্দোলন হচ্ছে, মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, মানুষ গুলি খাচ্ছে, চোখ অন্ধ হচ্ছে। কিন্তু এই মারামারির পেছনে কিন্তু আরও অনেক গল্প থাকে। হয়তো সন্তান ঢাকায় আটকা পড়ে আছে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, মারামারির কারণে সে আর বাড়িতে ফিরতে পারছে না। এখন সন্তানের জন্য তার মায়ের অপেক্ষা, অথবা বড় ভাইয়ের জন্য ছোট বোনের গ্রামে বসে অপেক্ষা, এই ধরনের গল্প আছে। আবার আমি যদি আপনাকে বলি, একটি রিক্সা কিন্তু ভাইরাল হয়েছিল, যে রিক্সাওয়ালা একজন শহীদের লাশ তিনি রিক্সার পাদানিতে করে নিয়ে গিয়েছিলেন। আমার একটা গল্পের প্রধান চরিত্রই হচ্ছে রিক্সা। তো এইরকম রিক্সা নিয়ে আমি গল্প লিখেছি। আমার একটা গল্প আছে লাঠি নামে, যেখানে একজন বৃদ্ধ, তিনি একজন মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধা ছিলেন তিনি, স্বাভাবিকভাবে এই সময় তার বয়স অনেক বেশি, তিনি এই আন্দোলনে শরিক হতে পারছেন না, কিন্তু তার হাতে একটা লাঠি আছে। এই লাঠিটা ভর দিয়ে তিনি নড়বড়ে শরীর নিয়ে চলাফেরা করেন ঘরের মধ্যে, বাইরেও তেমন বের হতে পারেন না। তো একদিন তিনি দেখলেন তার বাসার সামনে দিয়ে, তার ফ্ল্যাটের সামনে দিয়ে ছেলেরা মিছিল করতে করতে যাচ্ছে লাঠি হাতে, আবার অনেকের হাতে লাঠি নেই। তো তখন তার মনে হলো, আমি তো শরিক হতে পারছি না, আমার হাতে তো একটা লাঠি আছে, আমি এই লাঠিটা দিয়ে, আমি তো শরিক হতে পারছি না, আমার লাঠিটা যেন এই বিপ্লবের সঙ্গে অংশীদার হয়, শরিক হয়। তো তিনি ওই উপরে ফ্ল্যাটের বারান্দা থেকে তিনি লাঠিটা নিচে ফেলে দিলেন। সেখান থেকে একজন বিপ্লবী ছাত্র সেই লাঠিটা তুলে তিনি স্লোগান দিতে দিতে চলে গেলেন। আপনার কাছে আসলে গল্পের আইডিয়া কিভাবে আসে? গল্পের আইডিয়া আসলে এটা সুনির্দিষ্ট কোনো পথ, সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। হঠাৎ হঠাৎ কখনো অন্য একটা গল্প পড়তে পড়তে অন্য একটা গল্পের লাইন থেকে, কখনো কোনো একটা গানের লাইন থেকে, কখনো কোনো একটা দৃশ্য থেকে হঠাৎ করে একটা গল্পের আইডিয়া আমার মাথায় চলে আসে। সাব্বির, আপনি পড়াশোনা করেছেন হলো যেই বিষয়ে, আপনি নিজে একাধিক ভাষা জানেন, ফলে আপনি এখন আসলে কি প্রজেক্টে কাজ করছেন? আপনার পাঠকরা এরপর কি পাবে? আসলে মাথায় অনেক কিছুই আছে, এরপরে আমি কি লিখবো আসলে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। অনেকগুলোই সিরিয়ালে কাজের মধ্যে আছে, প্রজেক্ট আছে। এখন আসলে আমি ওইভাবে ফাইনালি বলতে পারছি না। সাব্বির, এখন যখন আপনি কোনো গল্প বা কোনো লেখা চূড়ান্ত করেন, প্রকাশের জন্য চূড়ান্ত করেন, তখন আসলে কি বিষয়ে খেয়াল করেন? প্রথম খেয়ালই হয় আসলে ভাষার দিকে। শুরুতে যখন লেখা হয় তখন তো ভাষার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া হয় না। যখন আমি একটা বড় উপন্যাস লিখবো তখন আখ্যানের দিকেই মূলত ফোকাসটা পড়ে। তো যখন আমার আখ্যানটা লেখা হয়ে গেল, আমি যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার অথবা চতুর্থবার যখন আমি সম্পাদনা করতে বসি, তখন আমার অধিক পূর্ণ মনোযোগ থাকে ভাষার দিকে। ভাষাটা যেন আরও বেশি ভালো, আরও সাবলীল, আরও চোখা, আরও তীক্ষ্ণ হয়, এদিকে আমার প্রধান দৃষ্টি থাকে।
এই যে আপনার একটা প্রায় এক দশকের সাহিত্যিক যাত্রা বা জার্নি, এই জার্নিতে কোন লেখকরা আপনার কাছে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? যদি বলি যারা আমাদের থেকে চলে গেছেন প্রয়াত লেখক, তাদের কথা যে কেউ হতে পারে। যে কেউ হতে পারে। তো আমি প্রয়াত যারা হয়েছেন তাদের কথা শুরুতে বলি। তাদের মধ্যে শুরুতে আছেন রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ে আসলে বড় হয়েছি এবং গল্প লেখার আগ্রহ জন্ম নিয়েছে। এরপরে আছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরকম আরও অসংখ্য লেখক আছে। যাদের কথা বললাম এনারাই শুধু না, আরও অসংখ্য প্রিয় লেখক আছেন। সবার কথা তো আসলে একদমই না, কিন্তু কথা সাহিত্যে ধরেন যাদের যেই লেখকদের কথা বললে, তাদের গল্পের কোন বিষয়গুলো আপনাকে নাড়া দেয়? তাদের গল্পের কাঠামো, পরণ কৌশল, না আসলে গল্পটাই? লেখক ভেদে ভিন্ন ভিন্ন হয়। কোনো লেখকের তার কাঠামোটা, কোনো লেখকের গল্পটা, কোনো লেখকের টেকনিক, এটা লেখক ভেদে ভিন্ন ভিন্ন হয়। অনেক দারুণ দারুণ, অনেক ধন্যবাদ সাব্বির। আমরা এই আয়োজনটা শেষ করে একটা রেপিড ফায়ার রাউন্ড দিয়ে কথা সাহিত্যিক সাব্বির জাদিদের সাথে রেপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি আমরা। এই রাউন্ডে সাব্বির আমরা একটা শব্দ বলবো, তা নিয়ে আপনার মাথায় যা আছে তাৎক্ষণিক তাই বলবেন। কিন্তু প্রেরণা বাবা মার কাছ থেকে পাই মূলত। প্রিয় শব্দ গল্প, প্রিয় রং নীল, যে মৌসুমে বেশি লেখনি শরৎকাল, প্রিয় সাহিত্য চরিত্র কপিলা, প্রিয় গান ধনধান্য পুষ্প ভরা, প্রিয় কবিতার লাইন মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার। একদম। লেখার জন্য প্রিয় জায়গা, যে কোনো জায়গায় লিখতে পারি। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, মুড়ি, সবচেয়ে সৃজনশীল সময়, ভোরবেলা, প্রিয় লেখক রবীন্দ্রনাথ, প্রিয় কবি, আল মাহমুদ, চলচ্চিত্র যেটি প্রভাবিত করেছে, হীরপ্রজার দেশে, সাব্বির জাদিদ। এই তো আমি বেঁচে আছি। পিতৃত্ব এখনো অর্জিত হয়নি। মাতৃত্ব ওটা পেতে হলে নারী হয়ে জন্মাতে হবে। যৌনতা ভাত তরকারির মতোই জরুরি। অপছন্দ করি মানুষের সমালোচনা, যা জোরে বলতে চাই, সবাই মানুষ হয়ে উঠুক। অনেক ধন্যবাদ সাব্বির আমাদের বিষয়। আপনাকে অনেকজন। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা RTVর বিশেষ আয়োজন আমার কফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সাব্বির জাদিদের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।